নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম অবেলায়। আসুন শোনা যাক এটির প্রথম পর্ব। সন্ধেবেলা নিজের ঘরের ছোট টিভিখানা চালিয়ে বাংলা সিরিয়াল দেখছিল অপর্ণা। রোজই দেখে এই সময়। খুব যে একটা ভালো লাগে তা নয়। ঘটনার ছিঁড়ি ছাঁদনি একই কথা ফেনিয়ে ফেনিয়ে আউড়ে যায়। অকারণে রবারের মতো টানে গল্পকে। তবু কি আর করা, তাকিয়ে থাকতেই হয়, কানে শুনতেও হয়। এক ধরনের অভ্যেস, কিংবা নিছকই সময় কাটানো। এখন তো শুধু সময়কে বইয়ে দেওয়াই অপর্ণার বেঁচে থাকা। আগে তাও বিকেল সন্ধ্যায় অপর্ণা হাঁটতে যেত সামনের পার্কটায় নাতনিকে নিয়ে। থুপ পায়ে খেলে বেড়াতো মিঠাই। চেনা সঙ্গীতের সঙ্গে গল্প গুজব করত অপর্ণা। সঙ্গে খানিক তাজা বাতাসও যেত ফুসফুসে। তার সেসবও তো এখন লাটে। মিঠাই বড় হয়েছে, এবার 3-তে উঠবে। বিকেলে একটি মেয়ে পড়াতে আসে তাকে। রান্নার মেয়েটাও আজকাল একবার ঢু মারে সন্ধেবেলায়। দুপুরের বাসন টাসন মাজে, রাত্রিরের রুটি টুটি বানায়। তার তদারকিও তো এখন অপর্ণার দায়। ভালো পাহারাদারির কাজ ছুটেছে বটে অপর্ণার। মিঠাই দরজায় উঁকি দিচ্ছে। পায়ে পায়ে এসে অপর্ণার গা ঘেঁষে বসল। ঠাকুমাকে আলগা জড়িয়ে ধরে বলল, কি দেখছো গো? অবাঙ্গে নাতনিকে নিরীক্ষণ করল অপর্ণা। মাত্র তো 8 বছর বয়স, কিন্তু মেয়ে মহা ওস্তাদ। অপর্ণার টিভিতে কখন কোন ধারাবাহিকটা চলে ভালো মতোই জানে। তবু প্রশ্ন, মানে কোনো ধান্দা আছে নির্ঘাত। মুচকি হেসে অপর্ণা বলল, হঠাৎ আহ্লাদীপনা কিসের? একটু 7 নম্বর চ্যানেলটা দাও না প্লিজ। অপর্ণার ভুরুতে ভাঁজ পড়ল। ওই চ্যানেলে একটা রিয়েলিটি শো চলে এখন। ছোট ছোট ছেলেমেয়েরা বড়দের সাজ পোশাক পরে উৎকট অঙ্গভঙ্গি সহ পাকা পাকা নাচ দেখায়। অনুষ্ঠানটার জন্য একেবারে মরে যায় মিঠাই। কিন্তু অফিস থেকে ফিরেই পিয়ালি যদি দেখে শাশুড়ির ঘরে ওইসব নাচন কোদন চলছে এবং মেয়ে সেখানে হাঁ করে বসে, মোটেই প্রীত হবে না। অপর্ণা জোরে জোরে মাথা নাড়ল। না, আজে বাজে প্রোগ্রাম দেখতে হবে না। মিঠাই গা মুচড়াল। ঠাম্মা, মাত্র 10 মিনিট। 1 মিনিটও নয়। তোনার সামনে সোমবার থেকে পরীক্ষা। আন্টির কাছে পড়লাম তো এতক্ষণ, 9টা চান্স করেছি। ঠাম্মা প্লিজ। নিজেদের ঘরে বড় টিভিটা চালাও না। কেন, মা এসে পড়বে বলে ভয়? তোর মা যে আমার উপর চোটপাট করবে তার বেলা? মিঠাইয়ের মুখ পলকে ভার, চোখ ছলছল করছে। মায়ার চাপ সহ্য করা বড় কঠিন। অপর্ণাও আর পেরে উঠল না, ঘুরিয়ে দিয়েছে চ্যানেল। মিঠাইয়ের বয়সী একটা পুচকে মেয়ে ঝিলমিলে কাচুলি আর ঘাগরায় সেজে অশালীন শরীরী ভঙ্গিমা প্রদর্শন করছে। সঙ্গে উদ্দাম বাজনা আর চটুল গান। কি কুৎসিত, কি কুৎসিত! বাবা মাগুলোরও বলিহারি। টিভি চ্যানেলগুলো নয় প্রতিভা খোঁজার নাম করে যেভাবে খুশি ব্যবসা চালাচ্ছে, তোরা কোনাক কেলে বাচ্চাদের ওইসব নাচা গানায় উৎসাহ দিস না। সরল শৈশব বলে বিশ্ব সংসারে আর বুঝি কিছু রইল না। মুহূর্তের জন্য অপর্ণার মনে হলো পিয়ালি ঠিকই করে, মিঠাইয়ের এসব প্রোগ্রাম না দেখাই উচিত। মুহূর্তের জন্য পঙ্কজকেও মনে পড়ল অপর্ণার। সে থাকলে কি এই অনুষ্ঠান আদৌ খোলা যেত? যা কট্টর ধরনের লোক ছিল, বাবা! কেবল কানেকশন আনার জন্যই তো কত সাধ্য সাধনা করতে হয়েছিল। শেষে বাবিন জোর করলো বলেই না। অবশ্য বাবিনের মেয়ের বেলাতেও সে কত কড়া থাকতে পারত কে জানে। অনুষ্ঠানটা শেষ হচ্ছে। অপর্ণা হাঁপ ছেড়ে বাঁচল। টিভি বন্ধ করে নাতনিকে বলল, রাতে আজ রুটির সঙ্গে কি খাবি? কি আছে? মাছ আর আলু পটলের ডালনা। ছি, পনিরও আছে। সুবলা
ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে বেশ বানিয়েছি। এহ। মিঠাই সন্দিগ্ধ চোখে তাকালো। চিকেন নেই? অপর্ণা হেসে ফেলল। চিকেন ছাড়া কিছুই নাতনির মুখে রোচে না। ঘাস ঘাস ব্রয়লার মুরগিগুলো খেয়ে কি যে সুখ পায়। নাতনির চুল ঘেটে দিয়ে অপর্ণা বলল, কালকে চিকেন আছে একটু, ওই দিয়ে খেও তাহলে। ঢক করে ঘাড় নেড়ে নিজেদের ঘরে গেল মিঠাই। অপর্ণা নামলো বিছানা থেকে। লিভিং রুমে এসে ফ্রিজ থেকে বার করে রাখলো মুরগিটা। 7:30 বাজে। 8:30টায় খেতে বসবে মিঠাই। গরম করার আগে ঠান্ডাটা খানিক কাটুক। কি ভেবে রান্নাঘরে ঢুকলো একবার। ক্যাসারোল খুলেই কপালে বিন বিন বিরক্তি। সুবলাকে কতবার বলেছে রুটি করে কাপড়ে মুড়ে রাখতে, ওতে রুটি নরম থাকে। কিছুতেই কথা শোনে না। আটা মাখার কাঁশিটাও যেমনকার তেমন পড়ে। ধুতে না পারিস অন্তত জলে ভিজিয়ে রেখে যা। সিঙ্কে কাশিখানা নামাচ্ছে, তখনই ডোরবেল ঝনঝন। গিয়ে দরজা খুললো অপর্ণা। র্যাকে জুতো রেখে পিয়ালি বলল, শম্পা এসেছিল পড়াতে? এই তো আধ ঘন্টা আগে গেল। মিঠাই স্কুল থেকে ফিরে কি খেলো আজ? ডিম পাউরুটি ভেজে দিয়েছি। ভালো করেছেন, রোজ রোজ ওই ম্যাগি ও অভ্যেসটা এবার বদলানো দরকার। হাওয়াই চটি পায়ে গলিয়েছে পিয়ালি। হাউস ভ্যানিটি ব্যাগখানা হাতে ঝুলিয়ে ঘরে যেতে যেতে বলল, সুবলা বিকেলে ডুব মারেনি তো? না, ঝড়ের গতিতে এসেছিল, ঝড়ের মতোই গেল। ইস্ত্রি কাপড়গুলো সুশীল দিয়ে গেছে। অতি স্বাভাবিক ঘরোয়া প্রশ্ন। সরাসরি উত্তর দিয়ে চলেছে অপর্ণা। রোজই দেয়। একসময় বুকের ভেতরটা খচখচ করত। মনে হতো নিজের সংসারেই বাইরের লোকের কাছে কৈফিয়ত দাখিল করতে হচ্ছে। এখন অবশ্য নিতান্তই গা সওয়া। সংসারটা যে আর তার নেই, এই জ্ঞানগম্যিটুকু অপর্ণার হয়েছে বৈকি। পিয়ালি আবার এসেছে লিভিং রুমে। সাজানো গোছানো ড্রয়িং স্পেসের সোফায় বসে গাড়ার খুলে চুল ছেড়ে দিল। ঘাড়ে আঙুল চালাচ্ছে। মৃদু স্বরে জিজ্ঞেস করল, মা, আপনার সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে? 7:30টার সময় একথা জানতে চাওয়ার কোনো মানে হয়? আসলে এটাও একটা কায়দা। প্রশ্নের ছলে মোলায়েম সুরে হুকুম। তা সারাদিন খেটে খুটে এসেছে, ব্যাংকে নাকি এখন প্রবল কাজের চাপ। একটু চা খেতে চাওয়াটা মোটেই দোষের নয়। তবু যে কেন এরকমটাই মনে হয় অপর্ণার। অধিকার চলে গেলে কত রকম যে জটিলতা তৈরি হয় মনে। মুখে একটা হাসি টেনে অপর্ণা বলল, তুমি খাবে? করে দেব? আমার একার জন্য লাগবে না, আপনিও যদি। এই সংলাপও নতুন নয়। কথা না বাড়িয়ে অপর্ণা রান্নাঘরে গেল। 2 কাপ চা নিয়ে ফিরতেই পিয়ালি বলল, বাবা আজ দুপুরে ফোন করেছিল। অপর্ণা থমকাল। কোচবিহারে তো প্রায়ই পিয়ালির ফোনাফুনি চলে। হঠাৎ অপর্ণাকে জানানোর কি প্রয়োজন? পিয়ালির পরের বাক্যে উদ্দেশ্যটা খোলসা হলো। পরশু সন্ধেবেলা বাবা ট্রেনে চাপছে, মানে এখানে পৌঁছচ্ছে রোববার সকালে। হুমা, ব্রতিনবাবু আসছেন নাকি? অপর্ণার স্বরে নিখাদ বিস্ময়। আগে বলনি তো। বলেছিলাম, আপনি বোধহয় খেয়াল করেননি। বাবার একটা শ্বাসকষ্ট হচ্ছে, কলকাতায় ডাক্তার দেখাবে। পলকের জন্য তেতে গেল অপর্ণা। তার কি ভীমরতি ধরেছে যে পিয়ালির বাবা এখানে আসছেন শুনেও স্মরণে থাকবে না। আদতে বলার গরজই বোধ করেননি পিয়ালি, কিন্তু এই নিয়ে তো তর্ক মানায় না। বিপত্নিক ভদ্রলোক মেয়ে জামাইয়ের কাছে আসছেন, ডাক্তার বুদ্ধি দেখাবেন। এমত অবস্থায় সমাচারটা পিয়ালি তাকে দিয়েছে কি দেয়নি তা নিয়ে কণামাত্র বাকযুদ্ধ তো একান্ত অশোভন। চায়ে চুমুক দিয়ে পিয়ালি ফের বলল, দাদা বৌদিও বলছিল কোচবিহারের ডাক্তারের নাকি চলছে না, উল্টোপাল্টা স্টেরয়েড দিচ্ছে। তাছাড়া বাবা তো একদম গেঁথে গেছে, বাড়ি আর ক্লাব, ক্লাব আর বাড়ি। কদিন ঠাইনারা হওয়াটাও বোধহয় জরুরি। একটা চেঞ্জ তো হয়, ঠিক কিনা মা? অপর্ণার জানতে ইচ্ছে করছিল কতদিনের জন্য আসছেন। প্রশ্নটা ফুটল না। পিয়ালি কি ভেবে বসে কে জানে। মাথা দুলিয়ে আলগোছে বলল, তা তো বটেই। কোচবিহারের মানুষের কাছে কলকাতাও তো পরিবেশের একটা বদল। আমরাও সে কথা ভেবেই আসার জন্য জোরাজুরি করলাম। উফ,
কত সাধ্য সাধনা যে করতে হলো। দু এক সেকেন্ড কি যেন চিন্তা করলো পিয়ালি, ঠোঁট শুরু করে বলল, আচ্ছা মা, বাবা এদিকের ঘরটাতেই তো স্বচ্ছন্দে থাকতে পারে, তাই না? 3 কামরা ফ্ল্যাটে ওই ঘরখানাই তুলনামূলকভাবে ছোট। একসময় পঙ্কজ ওখানে স্টাডি মতো বানিয়েছিল। বাবিনও পড়াশোনা করতো ও ঘরে। বাবিনের প্ল্যান, মিঠাই আর একটু বড় হলে ওখানেই মেয়ের ডেরা বানিয়ে দেবে। আপাতত হাবিজাবি জিনিসের সঙ্গে সিঙ্গেল বেড ফেলা আছে একখানা। খবরে সবরে কেউ এলে ও ঘরেই আস্তানা গাড়ে। তবে ব্রতিন, মৃদুলা বা পিয়ালির দাদা বৌদি যে একবার দুবার এ বাড়িতে রাত্রিবাস করেছে, বাবিন পিয়ালি নিজেদের ঘর ছেড়ে দিয়ে চলে গেছে ছোটটায়। এবারে অন্য বন্দোবস্ত কেন? মানুষটা একা বলে দৃষ্টিকটু দেখাবে না তো? অপর্ণা খুঁতখুঁতে গলায় বলল, উত্তরমুখ ঘর তো, আলোটা কম, তাতে বাবার প্রবলেম নেই। তাও উনি তো আমার ঘরেও থাকতে পারেন, আমি না হয় ছোটটায় চলে যাই। না না, আপনাকে মুভ করতে হবে না, বাবার জন্য ওই ঘরে ঠিকই আছে। পিয়ালির ঠোঁটে এক বিচিত্র হাসি। ওই হাসি যেন বলে দেয়, অপর্ণার এই শৌখিন উদারতা প্রদর্শনকে সে মোটেই আমল দিচ্ছে না। এবং বাড়িতে কেউ এলে কোথায় থাকবে সিদ্ধান্তটা পিয়ালিই নেবে। যদিও ফ্ল্যাটটা অপর্ণার এখনো, পঙ্কজ ফ্ল্যাটটা অপর্ণার নামেই কিনেছিল। এবারও অপর্ণা কথায় না গিয়ে ঘরে চলে এলো। ফের টিভি চালিয়ে বসেছে বিছানায়। খবর দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে যাচ্ছে বারবার। ব্রতিন বাবুর কথাই ভাবছিল টুকরো টাকরা। যা 2-4 বার দেখেছে মানুষটাকে, মন্দ লাগেনি। হাসি খুশি, রসবোধ আছে। তবে আগে আগে মনে হতো একটু যেন বউয়ের চাপে থাকতেন। বছর 2 আগে মারা গেছেন মৃদুলা, ক্যান্সারে। মাস 8 ভুগেছিলেন খুব। স্ত্রীর মৃত্যুতে শোকে নাকি মুহ্যমান হয়ে পড়েছিলেন ব্রতিন। পুরুষ মানুষ যেমনটা হয় আর কি, বড্ড হেদিয়ে মরে। অবশ্য শোক নিয়ে বিলাস করার সুযোগ তো তাদের আছেই। সমবেদনা উতলে উতলে পড়ে কিনা। পঙ্কজ চলে যাওয়ার পর অপর্ণা তো প্রাণ খুলে কাঁদারও সময় পায়নি। এমন হঠাৎ করে ঘটে গেল, উপলব্ধি করতে করতেই দিন পার। তাছাড়া সবাই মিলে এমন কানে কাছে বলে চলল, বাবিন একা, তুই শক্ত না হলে বাবিন কি করে নিজেকে সামলাবে। সেই বাবিন অবশ্য কালাসোচটুকু কাটিয়েই বিয়ে করে ফেলল। যাদবপুরে এমএ পড়তে এসেছিল পিয়ালি। তখন থেকেই নাকি ভাব ভালোবাসা। তো শোক ভুলেই বিয়ের কেনাকাটা, শোক ভুলে বউয়ের গয়না গড়ানো, তারপর নতুন ধাঁচের সংসারে নিজেকে নতুন অবস্থানে খাপ খাওয়াতে খাওয়াতে কখন যে পঙ্কজ আবছা ক্রমশ, টেরই পেল না অপর্ণা। কখন 11টা বছর কেটে গেছে, প্রায় 1 যুগ। পিয়ালি খাওয়াতে বসাচ্ছে মিঠাইকে। ঘর থেকেই অপর্ণার কানে এলো, নিয়ম মাফিক ধমক ধমক চালু হয়েছে। মিঠাই বরাবরই সময় নিয়ে খায়, পিয়ালির ধৈর্য বড় কম। এবার মাঝে মাঝেই চটাস চটাস করবে পিঠে। ভালো লাগে না, একটুও ভালো লাগে না। রিমোট টিপে টিভির আওয়াজ বাড়িয়ে দিল অপর্ণা। ব্রতিনবাবু কদিন থাকলে মন্দ হয় না। স্বচক্ষে দেখে যান নাতনির ওপর কি অত্যাচারটাই করে মেয়ে। ব্রতিন প্রসঙ্গ ফের উঠল রাতে খাওয়ার টেবিলে। বাবিন তুলল, রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, শুনেছ তো মা, পিয়ালির বাবা আসছেন? হ্যাঁ, রোববার। মলিনাকে দিয়ে ছোট ঘরটা সাফা করিয়ে রেখো। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমার কোনো দায়িত্ব নেই। তোমার ভরসাতেই তো আনা, আমরা তো সারাদিন অফিসেই থাকবো। ওভাবে বলছো কেন? পিয়ালি ফস করে প্রতিবাদ জুড়েছে। আমরাও ছুটির ছাটা নেব, একটু ফাঁক ফোকর বুঝে। অবশ্যই অবশ্যই। বাবিন ঢকাঢক ঘাড় নাড়ছে। ডাক্তার দেখানো আছে, একটা থরো হেলথ চেক আপ। ওর সমস্যাটা কি? শুধুই শ্বাসকষ্ট? দাদা তো তাই বলছে, অনেক রাত অব্দি নাকি বসে বসে হাঁপায়। সকালের দিকেও। পুজোর সময়ও কিন্তু তেমন কিছু দেখিনি, তাই না? আমরা তো 2 সপ্তাহ মতো ছিলাম, তখন তো দিব্যি নর্মাল। হাসছেন, গল্প করছেন, কত রাত্রির অবধি আমরা আড্ডা মারতাম। শীত পড়ার পর থেকেই তো স্টার্ট করলো।
আগেও ঠান্ডাতে বাবার একটু হাঁপের টান মতো হতো, এখন সেটাই হয়তো বেড়ে টেরে। হুম, দেখো ডাক্তার কি বলে। অপর্ণা এক ঢোক জল খেয়ে সন্তর্পণে বলল, উনি তাহলে এখন কদিন থাকবেন নিশ্চয়ই। আমি তো মাসখানেক রাখতে চাইছি, দেখি বাবা কি করে। অপর্ণা চুপ করে গেল। কোত্থেকে এক বিনবিনে অস্বস্তি এসে ভর করছে মাথায়। একটা লোক, তাই আবার কুটুম, টানা 1 মাস বাড়িতে ঘুরঘুর করবে। সারাদিন একা একা থাকার অনেক জ্বালা, কিন্তু একটা সুখ তো আছে, নিজের মতো করে হাত পা ছড়িয়ে যেমন খুশি থাকা যায়। ব্রতিনবাবু এলে, না, ব্যাপারটা বোধহয় খুব সুবিধের হবে না। কিরে, এতক্ষণ ফোন বাজছে কেন? কোথায় ছিলি? এই তো ছোট ঘরে মলিনার সঙ্গে হাতে হাতে পর্দাগুলো টাঙাচ্ছিলাম। এখনো তোদের গৃহসজ্জা শেষ হলো না? ওইটুকুই যা বাকি ছিল, আর সব পিয়ালিই করেছে। ঝাড়াঝুড়ি গোছানো, নতুন ফুলদানি এসেছে, টেবিল ল্যাম্প, কাল চাদর বেড কভার কিনেছে। আপ্যায়নের এলাহি তোর জোর। হ্যাঁ, একটু বেশি আদিক্ষেতা চলছে। অপর্ণার স্বরে ঈষৎ ব্যঙ্গ ঝরল। চা পর্যন্ত স্পেশাল এলো, 400 টাকা না 500 টাকা কত যেন কেজি। বোনের কথার ভঙ্গিতে হেসে উঠল শ্রীপর্ণা, ঠাট্টার সুরে বলল, ভালোই তো, বেআইয়ের কল্যাণে তোরও কদিন দামি চা জুটবে। তা তিনি আসছেন কখন? টাইম তো হয়ে গেছে, বাবিন 8 ঘন্টা আগে হাওড়া থেকে ফোন করেছিল। তখন তো বলল ট্যাক্সির লাইনে। বাবিন বুঝি আনতে গেছে? শুধু বাবিন, সব্বাই। মিঠাইটা পর্যন্ত লাফাতে লাফাতে ছুটল, অথচ কাল নাকি তার পরীক্ষা শুরু। ওইটুকু মেয়ের আবার পরীক্ষা? থাম তো। আমিও তো পিয়ালিকে সে কথাই বলি রে দিদি, তাতে মা জননীর কোষা হয়ে যায়। এদিকে নিজেই আজ মেয়েকে নিয়ে নাচতে নাচতে বেরোলো, অথচ আমি যদি মিঠাইকে নিয়ে 2 পা দূরেও কোথাও যেতাম। ছাড় না, কেন আর ওসব নিয়ে ভাবিস? আমি কিছুই ভাবতে চাই না, সবই কপালের লিখন বলে ধরে নিয়েছি। অপর্ণা ফোঁস করে একটা শ্বাস ফেলল। যাকগে, হঠাৎ ফোন কেন? তোদের ওখানে ইকোনমিক্সের একজন অধ্যাপক থাকে না? হ্যাঁ, ওই তো হলুদ বাড়ির দোতলায়। তোর সঙ্গে পরিচয় আছে? বউটাকে চিনি। কেন? আমার ভাসুরজির মেয়েটার জন্য একটা ভালো মাস্টার দরকার। এবার তো পার্ট 1 দেবে। একজনের কাছে পড়তো, কিন্তু টেস্টে এমন খারাপ রেজাল্ট করেছে, সোনাই আর তার কাছে পাঠাতে চাইছে না। ভদ্রলোক তো টিউশনই করে, তাই না? করে মানে? সকাল বিকাল ব্যাচ বসছে, শুনেছি ভালো নোটস দেয়, খুব নাম। আর নোট কিরাম নেয় তা বলতে পারবো না, 1000 দেড়েক তো হবেই। একটু জেনে বলিস তো, পরীক্ষা এসে গেল আর বোধহয় 3 মাসও নেই, এখন পড়াতে রাজি হয় কি না। দেখি, বউটার সঙ্গে কথা বলছি। এদিকে বাড়িতে তো লোক আসছে, হুটহাট বেরোনো যাবে না। ব্রতিন বাবুর সঙ্গে তোর কি? তুই তোর মতো থাকবি, তিনি তার মতো থাকবে। তবু তার নাকি শরীরটা ভালো নেই। ফালতু টেনশন করিস না তো। একা একা কোচবিহার থেকে আসতে পারছেন, বাড়িতে দুদণ্ড একা থাকতে পারবেন না? তেমন সিরিয়াস হলে ছেলে ট্রেনে তুলে ছেড়ে দিত। তাছাড়া যারা আনছে তারা বুঝবে। তুই বেশি বেশি মাথা ঘামাবি কেন বলছিস? অবশ্যই। তাহলে 1-2 দিনের মধ্যে জানা। সোনাইটা খুব চিন্তায় আছে। টেলিফোন রেখে 2-1 সেকেন্ড দাঁড়িয়ে রইল অপর্ণা। দিদির এই এক মস্ত গুণ, অবলীলায় সব সমস্যা ঝেড়ে ফেলতে পারে। জামাইবাবু তো ঠাট্টা করে বলে, তোমার দিদির হাঁস হয়ে জন্মানো উচিত ছিল। ভাবনার মাঝে মলিনার ডাক, ও দিদি, একবার এই ঘরে এসো না। কি হলো? আমার হয়ে গেছে, দেখে যাও। দরজায় গিয়ে অপর্ণার চোখ জ্বালা জ্বালা করে উঠল। লাগানোর সময় অতটা বোঝা যায়নি এই যে ক্যাটক্যাটে হলুদ, বাইরে থেকে আলো পড়ে চোখ যেন ধাঁধিয়ে দিচ্ছে। এই রঙেই চিত্ত নাকি প্রফুল্ল থাকে, বলছিল পিয়ালি। হবেও বা,
তা যার পাঁঠা সে লেজে কাটবে কি মুড়োয় কাটবে তার ব্যাপার। অপর্ণা মতামত দিয়ে মুখ নষ্ট করবে কেন? কেউ যদি নিন্দে করে শটান পিয়ালিকে দেখিয়ে দেবে। মলিনা গলা চুলকোচ্ছে। এবার আমি যাই। এসো, তবে কদিন কামাই করো না। আলতো ঘাড় নেড়ে মলিনা ধাম। অপর্ণা পায়ে পায়ে রান্নাঘরে গিয়ে উঁকি দিল। মন দিয়ে এঁচড় কষাচ্ছে সুবলা। চিংড়ি এঁচড় হবে, আর পাবদার ঝাল। মুরগি চড়ানো আছে মশলায়, ওটা পিয়ালি এসে রাঁধবে। আলগা নিরীক্ষণ সেরে অপর্ণা জিজ্ঞেস করল, আলু চচ্চড়ি করেছিস? সুবলা গ্রীবা হেলাল। অনেকক্ষণ। ময়দাটা মেখে রাখ, বৌদির বাবা এলেই চটপট লুচি ভেজে দিবি। সে আর বলতে হবে না, জানি। অপর্ণা সরে এলো। কর্তব্য পালন তো হলো, এবার স্নানটা সেরে নেবে। ব্রতিনবাবু পৌঁছে গেলে একটা হুরুদ্ধুম পড়ে যাবে। বাথরুমে ঢোকাই হয়তো দুষ্কর হবে তখন। স্নানে যাওয়া হলো না শেষ অবধি। তার আগেই চলে এসেছে দলবল। প্রথমে গর্বিত মোরগের ভঙ্গিতে পিয়ালি, তার পিছনে নাতনির হাত ধরে কিডস ব্যাগ কাঁধে ব্রতিন, এবং সবশেষে অতিকায় ট্রলি সুটকেস ঠেলতে ঠেলতে ঘর মাখত বাবিন। অপর্ণাকে দেখেই ব্রতিন এক গাল হাসল এবং অবধারিত বাক্যটি উচ্চারণ করল, আপনাকে কদিন জ্বালাতে এলাম। অতঃপর অপর্ণাকেও পাল্টা রেকর্ডটি বাজাতে হয়। ও মা, সে কি কথা! হে তো আমার পরম সৌভাগ্য। কটা দিন যাক, টের পাবেন হেঁপো রোগীর হ্যাপা কাকে বলে। আহ বাপি, কেন বাজে কথা বলছো? পিয়ালি প্রায় ঝাঁপিয়ে পড়েছে। অপর্ণাকে বলল, না মা, বাপি এখন ফাইন আছে, কোনো প্রবলেম নেই। রঙ্গরসিকতা বোঝার মতো বুদ্ধি অপর্ণার ঘটে আছে বই কি। স্মিত মুখে অপর্ণা জিজ্ঞেস করল, ট্রেনে ঘুম ঠিকঠাক হয়েছিল? নিখুঁত। ট্রেনের দুলুনিটা আমার খুব স্যুট করে। কাঁধের ব্যাগ মেঝে নামিয়ে সোফায় বসেছে ব্রতিন। হাসতে হাসতেই বলল, কিষেনগঞ্জে বার্থে উঠে চোখ বুজেছিলাম, যখন জাগলাম ট্রেন কোন নগর পেরোচ্ছে, তখনই জানলাম ট্রেন নাকি 3 ঘন্টা লেট। পারো বটে, কি করে যে ট্রেনে তোমার সাউন্ড স্লিপ হয়। পিয়ালি ঠোঁট উল্টালো। আমি তো বাবা 1 ঘন্টাও টানা। একেবারে তোর মার নেচার। সে তো ট্রেনে ঠায় বসে থাকতো, আর মিনিটে মিনিটে আমায় খোঁচা, এই জেলুসিল দাও, এই জল দাও। ছোট ঘরে সুটকেস রেখে বাবিন এসে বসতেই তার চোখে চোখ রেখে ব্রতিন বলল, আমার ঘুম একটা ইতিহাস, বুঝলে। একবার কি আর্জেন্ট কাজে যেন কলকাতায় আসছি, তা প্রায় 20-22 বছর আগে। ট্রেনের টিকিট না পেয়ে রকেটে চেপেছি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাসে জনপ্রাণী নেই, আর বাস যেখানে দাঁড়িয়ে দুপাশে ধুধু মাঠ। চোখ রগড়ে দেখলাম বাসের প্যাসেঞ্জাররা সব নিচে রাস্তায়। আমিও নামলাম। লোককে জিজ্ঞেস করলাম, কেসটা কি? জানা গেল বাসের রেডিয়েটার গেছে। 2 ঘন্টা ধরে গাড়ি নাকি ওই স্পটেই দেহ রেখেছে, এবং সকালের আগে তার জীবিত হওয়ার কোনো আশা নেই। অবাক হয়ে বললাম, কি কাণ্ড! 2-2 ঘন্টা বাস থেমে আর আমি টের পাইনি। সঙ্গে সঙ্গে 8-10টা প্যাসেঞ্জার রেড়ে করে তেড়ে এলো। আপনি টের পাননি বলেই তো আমরা নিচে ঘুরে বেড়াচ্ছি। বাবিন ফ্যাল ফ্যাল করে তাকাল। মানে? হিমা, তুমি বুঝতে পারলে না? পিয়ালি হি হি করে হাসছে। বাবার নাসিকা গর্জনে অতিষ্ঠ হয়ে সবাই বাস থেকে নেমে গেছে। এবার বাবিনও হাসল, বোকা বোকা মুখ করে। ওদিকে পিয়ালি কিন্তু হেসে খুন। বাবার কীর্তি স্মরণ করে হেসেই চলেছে, হেসেই চলেছে। এমন একটা হাসির খোরাক জোগাতে পেরে ব্রতিনেরও চোখে খুশির ঝিলিক। অপর্ণা যেন কেমন কেমন ঠেকছিল। পিয়ালি নয়, পিয়ালির মতোই আচরণ করছে। কিন্তু ব্রতিনবাবুর উচ্ছ্বাসটা কি একটু বাড়াবাড়ি নয়? ইনি নাকি স্ত্রীর শোকে প্রায় নির্বাক হয়ে গিয়েছিলেন। বাবিন অবশ্য একবার ঘুরে এসে বলেছিল ব্রতিনবাবুর হাসি খুশি ভাবটা নাকি ফিরেছে। কিন্তু এতটা চপল কখনো ছিলেন কি? একটু যেন কৃত্রিম লাগে।
তবে নিজেকে যেমনই দেখানোর চেষ্টা করুন না কেন, চেহারা যথেষ্ট ধসেছে। বয়সকে তুড়ি মারা সেই টনক ভাবটা আর নেই। চুল পুরোপুরি সাদা, গালে কপালে কণ্ঠায় স্পষ্ট ভাঙচুর, গায়ের রং তামাটে মেরে গেছে। অসুখের কারণে? অপর্ণা বলেই ফেলল, বাবাকে এবার একটু জল টল দাও, গল্প আড্ডা তো রইলই। পিয়ালির চেতনা জেগেছে, বলল, হ্যাঁ তো সুবলা। এই না রে, জল থাক, বরং এক কাপ চা। এসেই চা? চাই তো জীবন রে। না, আগে ফ্রেশ হয়ে এসো, পেটে কিছু দাও, তারপর চা হবে। তখন না হয় আর একবার খাবো, কিন্তু এখন এক কাপ না হলে বাথরুম অব্দিও তো যেতে পারবো না রে। উফ, তোমাকে নিয়ে পারা যায় না, বারবার চা খেয়ে কি সুখ যে পাও। জানি না রে, তবে না খেলে খারাপ লাগে। একদম ভাট বকো না। পিয়ালি বাবাকে ঠেলল, ওঠো তো ওঠো। মুখে একটা অসহায় ভাব ফুটিয়ে ব্রতিন অমনি অপর্ণার সমর্থন চাইছে। দেখছেন তো, অদূর থেকে আমায় ডেকে এনে এরপর তো দেখছি মারধর করবে। তোমার পিঠটিই দরকার। পিয়ালির গলায় ছদ্মরোষ। সাপ সাপ শুনে রাখো, কলকাতায় যে কদিন আছো অক্ষরে অক্ষরে আমার কথা মেনে চলতে হবে। ব্রতিন একদিকে ঘাড় হেলাল, মানব। কোনো ধরনের বেচালপনা চলবে না কিন্তু। ব্রতিনীর মাথা ঢকাঢক নড়ছে, করব না। এমন কিছু ঘটাবে না যাতে দাদা বৌদির কাছে আমায় জবাবদিহি করতে হয়। প্রশ্নই আসে না। বলি ব্রতিনীর স্বর আচমকা খাদে। এবার এক কাপ চা দে। বাবিন হো হো করে হেসে উঠল, হয়ে যাক এক রাউন্ড। পিয়ালিও হাল ছেড়েছে। সুবলাকে চায়ের অর্ডার দিয়ে এবার মেয়েকে নিয়ে পড়ল। তুমি কিন্তু এখন দুধ খাবে মিঠাই। দাদুর দেখা দেখি মিঠাইও বুঝি সাহস পেয়েছে, গা মুচড়ে বলল, একদিন দুধ না খেলে কি হয়? খাবে না কেন? এই অনিয়মগুলো আমার পছন্দ হয় না। আমার ইচ্ছে করছে না, প্লিজ। মিঠাই দাদুর আরো গা ঘেঁষে বসল। ও দাদাই, মাকে একটু বলো না। ওরকম করে না মিঠাই। বাবিন এবার নাক গলিয়েছে। তুমি কথা দিয়েছিলে স্টেশনে নিয়ে গেলে এসেই সোনামের মতো দুধ খেয়ে নেবে। এই সূর্য, তোমরা দুজনে মিলে আমার নাতনিটাকে কেন অত প্রেশার করছো? আপনি জানেন না বাবা, মিঠাইটা মহাবিচ্ছু, আপনাকে দেখেই বায়না শুরু করেছে। বার করছি বায়ন, সকাল থেকে অনেক ছাড়া পেয়েছ, এবার দুধ খেয়ে সোজা পড়তে বসো। এখন পড়বো? হ্যাঁ, ভুলে গেছো কাল তোমার এক্সাম? কিন্তু দাদাই যে বলল বাড়ি পৌঁছে আমার ম্যাজিক দেখাবে। ম্যাজিক ট্যাজিক পরে, দাদাই তো পালাচ্ছে না। তুমি গিয়ে লেসনগুলো ঝালিয়ে নাও। দুটো পোয়েমই ঝরঝরে মুখস্থ চাই, উইথ পারফেক্ট স্পেলিং। আহ পিয়া, ছেড়ে দে না রে, দেখ বেচারার মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে গেছে। মিঠাইকে কোলে টেনে আদর করছে ব্রতী। পিয়ালি ভ্রুভঙ্গি হানছে, মিটিমিটি হাসছে বাবিন। ভারী মধুর এক পারিবারিক ছবি। কিন্তু এই দৃশ্যাবলিতে অপর্ণার স্থান কোথায়? নিজেকে কেমন বেমানান লাগছে না? দলছুট দলছুট। অথচ উঠে যাওয়াও তো খারাপ দেখায়। ঠোঁটে এখন ইলাস্টিক হাসি টেনে বসে থাকাটাই তো দস্তুর। চা এসে গেল। চটপট চুমুক দিয়ে বাথরুম ঘুরে এলো ব্রতিন। ফুলকো লুচির প্লেট দেখে রীতিমতো উৎফুল্ল। খেতে খেতে বাবিনের সঙ্গে জমিয়ে গল্প করছে। কাল ট্রেনে নাকি এক সাধু বাবা উঠেছিল, এক পাল চেলা চামুন্ডা নিয়ে। সন্ধেবেলা সদল বলে কেমন গান্ডে পিণ্ডে ভোজন সারল, সেই কাহিনী শোনাচ্ছে রসিয়ে রসিয়ে। পিয়ালি রান্নাঘরে গিয়ে মুরগি বসিয়েছে, মাঝে মাঝে বেরিয়ে এসে শুনছে বাবার গল্প, হি হি হাসছে। বিস্তর লড়ালড়ির পরও মিঠাইকে বই নিয়ে বসতে হয়েছে বটে, তবে নানা অছিলায় হাজির হচ্ছে বারবার। দাদাইকে গড়গড় করে লম্বা কবিতা শুনিয়ে দিল। মুখস্থ বলার ধরন দেখে ফ্ল্যাট কাঁপিয়ে হাসছে ব্রতিন। হঠাৎই একে মনে পড়তে হুড়মুড়িয়ে ছুটল ছোট ঘরে। প্লাস্টিকে মোড়া মিষ্টির বাক্স ধরিয়ে দিল অপর্ণাকে, মিঠাইকে কৌটো ভর্তি চকলেট। এক্ষুনি একটা সন্দেশ খাওয়ার জন্য অপর্ণাকে জোরাজুরি করছে। এ নাকি কোচবিহারের মদন মোহনতলার বিখ্যাত ময়রার স্বহস্তে তৈরি।
এমনটা নাকি ভারতে মিলবে না। আচ্ছা নাছোড়বান্দা লোক বটে। অপর্ণাকে মুখে তুলতেই হলো শেষ পর্যন্ত। ব্রতিনের খাওয়া শেষ না হতেই আবারও চা, আবার নতুন গল্প শুরু। ফ্ল্যাট যেন মাত করছে। এত বকবকানি শোনার অভ্যেস নেই অপর্ণার। মাথা ঝিমঝিম করছিল। কোনো ক্রমে একটা ফাঁক বুঝে সটকেছে স্নানে। বাবিনদের লাগোয়া বাথরুমটাতেই ঢুকলো। অন্যটা কখন আবার ব্রতিনবাবুর কাজে লাগে। শাওয়ার খুলে দিয়েছে অপর্ণা। নেমে আসছে জলধারা, শান্তির মতো। অপর্ণার হঠাৎই মনে হলো ব্রতিনবাবু 1 মাস মতো থাকবেন। ততদিন সারাক্ষণই হল্লা চলবে নাকি? কথার খই ছুটবে অবিরাম। উফ, অপর্ণা পাগল হয়ে যাবে না তো? এবার গরম যেন বড় তাড়াতাড়ি চলে এলো। সবে ফাল্গুনের মাঝামাঝি, এখনই কি তাপ! বেলা বাড়তে না বাড়তে সূর্য যেন আগুন। বাতাস হলকা ছড়াচ্ছে রীতিমতো। কে বলবে এখন বসন্তকাল? ব্যালকনিতে মেলা জামা কাপড়গুলো ওঠাতে এসেছিল অপর্ণা। দুদণ্ড তিষ্ঠতে পারল না, ফিরছে অন্দরে। হঠাৎ চোখে পড়ল ওপাশে ব্রতিনবাবুর শার্ট প্যান্টও ঝুলছে। নামিয়ে নেবে কি? বয়স্ক মানুষের পোশাক, তবু ছেলের শ্বশুর মানে তো প্রায় অনাত্মীয়ই। থাকবে, বিকেলে সুবলা এলে তুলে দিতে বলবে। পায়ে পায়ে ঘরে যেতে গিয়েও অপর্ণা ক্ষণিক থমকালো। টিভির আওয়াজ, বাবিনদের ঘর থেকে। খেতে উঠেই ব্রতিনবাবু আবার ওখানে আসন গেড়েছেন। কি গাঁক করে হিন্দি সিনেমা চালিয়েছেন রে বাবা! রুচিরও বলিহারি। বুড়ো বয়সে ওইসব পেট খোলা বুক খোলা নাচ দেখতে ভালো লাগে। একদিক দিয়ে অবশ্য অপর্ণার বাঁচোয়া, কিছু একটাতে তো মজে আছেন। খাতিরদারির ঝামেলাও কমেছে। ভদ্রলোক আসার আগে তো ভেবেই পাচ্ছিল না মিঠাই স্কুলে যাওয়া থেকে ফেরা পর্যন্ত 6-6টা ঘন্টা ব্রতিনবাবুর সঙ্গে ঠিক কিভাবে কাটাবে। উপযাচক হয়ে 2-4টে বাক্যালাপ চালানো উচিত, নাকি খেতে টেতে দেওয়ার মতো কর্তব্যটুকু সেরে স্রেফ নিজের ঘরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবে। তা এখনো পর্যন্ত দোলাচলে পড়তে হয়নি। প্রতিনবাবু একাই খাসা আছেন। বাড়ি ফাঁকা হতেই সেঁধিয়ে যাচ্ছেন মেয়ে জামাইয়ের ঘরে। স্নান খাওয়ার সময়টুকু ছাড়া টিভিতেই মশগুল, নয়তো কম্পিউটার চালিয়ে গেমসে মত্ত। শুধু মাঝে মাঝে চা সাপ্লাই দিতে হচ্ছে, এটাই যা ঝামেলা। বিকেলেও তো দিব্যি ফুলবাবুটি সেজে বেরিয়ে পড়ছেন। কোথায় হাওয়া খান কে জানে। 7টা-8টার আগে ফেরেন না। এভাবে চললে একটা মাস তো হু হু করে কেটে যাবে। ঘরে এনে শুকনো শাড়িটা পাট করলো অপর্ণা। সায়া ব্লাউজ রেখেছে আলনায়। বিছানায় বসতে গিয়ে কি ভেবে বইটা টানল। গত শনিবার তুলেছিল পাড়ার লাইব্রেরি থেকে, এখনো খোলাও হয়নি। বালিশ ঠিকঠাক করে অপর্ণা আজ শোয়া হলো বিছানায়। 10টা পাতাও পড়েনি। পর্দার ওপারে ব্রতিন বাবুর গলা। ম্যাডাম, ঘুমুলেন নাকি? অপর্ণা ধর্মরিয়ে উঠে বসেছে। ভুরুতে চওড়া ভাঁজ। এই এক ঝঞ্ঝাট। ভদ্রলোকের বোধ বুদ্ধি বড় কমে গেছে। হুটহাট হানা দিচ্ছে ঘরে। আঁচল গুছিয়ে অপর্ণা নিরস গলায় বলল, না আসুন। দরজা পেরিয়ে ব্রতিন বলল, কি ব্যাপার, আজ টিভি চালাননি? একটা ফ্ল্যাটে একটা টিভি চলাই তো যথেষ্ট নয় কি? তির্যক মন্তব্যটা যেন বুঝলেন না ব্রতিন। দাঁত ছড়িয়ে বলল, দারুণ একটা সিনেমা দেখলাম, বুঝলেন, তিসরি মঞ্জিল। যদ্দূর মনে পড়ে আমরা স্কুলে পড়ার সময় এসেছি, তখন তো দেখার প্রশ্নই ওঠে না। পরেও কখনো হিন্দি ফিল্মের ছায়া মারায়নি। এখন বুঝি সেটা পুষিয়ে নিচ্ছেন? যা বলেছে। ইস, কত যে মিস করে গেছি। কি প্রাণবন্ত নাচ, চমৎকার গান, তার উপরে আবার অ্যাকশন। ব্রতিন নিজেই বেতের গোল চেয়ারটা টেনে বসে পড়েছে। বিছানায় আধখোলা বইটা দেখিয়ে বলল, কি পড়ছিলেন? ওই একটা উপন্যাস। বানানো গল্প? কথাটা গায়ে লেগে গেল অপর্ণার। বলল, আপনার তিসরি মঞ্জিল বুঝি সত্যি ঘটনা? তা নয় অবশ্যই, জীবনে ওরকম কি আর ঘটে, তবে দেখতে বেশ লাগে। অপর্ণার মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল যার যেমন দৃষ্টিভঙ্গি। বলল না, তবু একটা অসন্তোষ যেন রয়ে গেল স্বরে।
ছবিটা বুঝি শেষ হয়ে গেল? হ্যাঁ, সেই জন্যই তো চা তেষ্টা পেয়েছে বলেই ঘাড় চুলকোচ্ছে ব্রতী। যদি অনুমতি করেন আমি নিজেও বানিয়ে নিতে পারি। অপর্ণার বলতে ইচ্ছে হলো জিজ্ঞেস করা কি আছে, গ্যাসে কেটলি চড়িয়ে দিলেই তো হয়। সাহস পেল না। ব্রতিনবাবু যা গপ্পবাজ, মেয়েকে মজা করে গল্পটা বলবেনই, এবং বাবাকে খাটানো হচ্ছে ভেবে সে অন্তত একবার বাঁকা চোখে শাশুড়ির দিকে তাকাবেই। হয়তো পিয়ালি ব্যাপারটাকে আমল নাও দিতে পারে, তবু অপর্ণার কেন যে এরকমটাই মনে হয়। অপর্ণা ভদ্রভাবেই বলল, না না, আপনি গিয়ে বসুন, আমি করে দিচ্ছি। আমি কিন্তু উত্তম চা বানাই, একবার চেখে দেখতে পারেন। আপনি বরং মেয়ে জামাইকে খাওয়াবেন, ওরা খুব খুশি হবে। এবারও শ্লেষটা বুঝল না ব্রতী। নাক কুচকে বলল, ওরা আমার হাতে খাবে না বুঝলেন। আমি গ্যাসের ধারে গেলেই চেল্লাবে, একমাত্র আপনি। থাক না, আমি তো করছি। ব্রতিন একটু যেন নিভে গেল, পরক্ষণে চোখ জল জল। একটা কাজ করতে পারেন, তাতে আপনার খাটুনি কমবে বলেই হঠাৎ গলা নামিয়েছে। এটা কিন্তু বিটুইন ইউ অ্যান্ড মি। পিয়ারা বেরিয়ে গেলেই যদি ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে রাখেন, আমি ঘন্টায় ঘন্টায় একটু একটু করে খাও, বিকেলের মধ্যে ফিনিশ। কেমন আইডিয়া? ভালো, খুব ভালো। তাহলে কাল থেকে? সে দেখা যাবে ক্ষণ। ভারী আহ্লাদিত মুখে শিশুর মতো মাথা দোলাতে দোলাতে উঠে গেল ব্রতী। রান্নাঘরে গিয়ে জল বসিয়ে অপর্ণার মনে হলো, ব্রতিনবাবু মানুষটা অনেক বদলে গেছেন না? চনমনে ভাবটা শুধু বেড়েছে তাই নয়, বিষাদ ব্যাপারটাই যেন লোপ পেয়েছে। সদা প্রফুল্ল মানুষ কেমন যেন চোখে লাগে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খেতে বসে হাবিজাবি গল্পের রেলগাড়ি ছোটান। ৩৭ বছর ডিএম অফিসে চাকরির উপাখ্যান, নাজিরের পুকুর চুরি, এমনকি ডিস্ট্রিক্ট জেল থেকে কয়েদি পালানোর কাহিনীও বাদ যায় না। কিন্তু নিজের ঘর সংসারের প্রসঙ্গ নইব নইব চ। ছেলে ছেলের বউয়ের সঙ্গে কি সম্পর্ক ভালো নয়? তেমন হলে তো পিয়ালি এক আধবার প্রকাশ করে ফেলত। মৃদুলার কথাই বা তোলেন না কেন? ২ বছরেই ভুলে গেলেন স্ত্রীকে, তার কাল ব্যাধি, কষ্ট পেয়ে মরে যাওয়া। এটা কি স্বাভাবিক? ধুত, যা খুশি হোক গে। অপর্ণার কি? মাত্র তো একটা মাস। চা এনে সবে টেবিলে রেখেছে অপর্ণা। উপর চুপুরে কলিং বেল। মিঠাই ফিরল। ফ্ল্যাটে ঢুকেই পিঠের বোঝা সোফায় ছুড়ে দিল মিঠাই। দুপাটি জুতো ছিটকে গেছে দুপাশে। মোজা জোড়া কোথায় যে গিয়ে পড়ল। অপর্ণা হাঁ হাঁ করে উঠল। এই, কি হচ্ছে কি? খুব যে খুশির বান ডেকেছে। ডেকেছেই তো, সব কটা সামসে আমি রাইট করেছি। কি করে বুঝলি? আমি জানি। রেজাল্ট বেরোলেই মালুম হবে, তখন যদি একটা নম্বরও কাটা যায়, মা আছাড় মারবে। অপর্ণা খপ করে নাতনির কাঁধ চেপে ধরেছে। যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার রেডি করছি। সুরুৎ নিজেকে ছাড়িয়ে মিঠাই প্রায় ঝাঁপিয়ে পড়েছে ব্রতিনের গায়ে। দাদাই, ঘরে চলো। ব্রতিনের চা শেষ। কাপ নামিয়ে নাতনির নাক নেড়ে দিয়ে বলল, কেন রে? আমাকে আজ তাসের ম্যাজিক দেখাবে বলেছিলে না? দেখবি? হ্যাঁ তো। দেখবি? হ্যাঁ। ১ সেকেন্ড। তর্জনীটা সাই করে নাতনির মুখের সামনে ঘোরালো ব্রতী। তারপর তীর বেগে ছোট ঘরে ঢোকার আগে একবার চোখ ঘুরিয়ে দেখল নাতনিকে। মিনিট খানেকের মধ্যে তাসের প্যাকেট নাচাতে নাচাতে বেরিয়ে এসেছে। ৫২খানা তাস মেলে ধরল। তোল, পরপর ৩খানা তোল। মিঠাই শটাশট তাস টানল। অপর্ণা জুলজুল চোখে দেখছিল, তার দিকেও প্রতিন বাড়িয়ে দিল তাস। টানুন, আপনিও টানুন ২টো ৩টে। অপর্ণা থতমত, হাত সরছে না। কি হলো? টানুন, আমি শুধু বাচ্চাদেরই খেলা দেখাই না, নিন নিন। অগত্যা অপর্ণা তো আর হাত গুটিয়ে থাকতে পারে না। খটাখট তুলেছে ৩খানা। যে যার নিজের টানা তাস দেখে গুঁজে দিল প্যাকে। ব্রতিন ২ হাতে শাফল করছে তাস। কি কাণ্ড!
প্রতিবারই একটা করে তাস পড়ে যাচ্ছে গোছা থেকে, একে একে 6টা ঝরল, এবং সেই 6খানায় মিঠাই আর অপর্ণার টানা তাস। মিঠাইয়ের চোখ বিস্ফারিত। অপর্ণা কম অবাক হয়নি, হতবুদ্ধির মতো বলল, এ তো দারুণ ম্যাজিক। শিখতে হয়েছে ম্যাডাম, প্র্যাকটিস করতে হয়েছে। ব্রতিন তাসে হাত বোলাচ্ছে। আবার দেখাবো? মিঠাই তো এক পায়ে খাড়া। ব্রতিনও মহা উৎসাহে দেখিয়ে চলেছে ইন্দ্রজাল। বার পাঁচেক তাসের খেলা চলার পর মিঠাই আবদার জুড়েছে, দাদাই, এবার কয়েন ভ্যানিশটা দেখাও। ব্রতিন হাসতে হাসতে বলল, এক ম্যাজিক কতবার দেখবি? দেখাও না, আজ ঠিক ধরে ফেলবো। গেছু, পারবি না। বলেই হাফ পাঞ্জাবির পকেট থেকে ব্রতিন একটা 2 টাকার কয়েন বার করেছে। হাতে তেলোয় মুদ্রাটি রেখে বিদ্যুৎ বেগে পাঞ্জা ঘোরালো। কয়েন উধাও। পরক্ষণে মিঠাইয়ের গালে হাত বোলাচ্ছে। ফের পাঞ্জা দেখালো। মুদ্রা চলে এসেছে সস্থানে। বারবার ভ্যানিশ হয় কয়েন, আর মিঠাইয়ের নাক, কান, চুল থেকে আবির্ভূত হয়। খানিকক্ষণ খেলাটা দেখিয়ে ব্রতিন এবার একটু যেন বেদম, জোরে জোরে শ্বাস নিচ্ছে। টাকাটা পকেটে পুরে হাঁপাতে হাঁপাতে বলল, কিরে, কিছু বুঝলি? মিঠাই দুদিকে ঘাড় দোলালো। না। ব্রতিনের তেরচা দৃষ্টি অপর্ণায়। আপনি পারলেন? অপর্ণা অপ্রস্তুত মুখে বলল, আমি বুড়ো মানুষ, আমি কি অত ধরতে পারি? আপনি বুড়ো? ব্রতিন মিঠাইকে ঠেলল। এই শুনছিস, তোর ঠাম্মা নাকি বুড়ো? মিঠাই চোখ পিটপিট করল। ঠাম্মা বুড়ো নয়? একটুও না। সাজলে গুজলে তোর ঠাম্মাকে এখনো ইয়াং লেডি মনে হবে। এ আবার কি ধরনের রসিকতা? কথার কোনো মাত্রা জ্ঞান নেই। অপর্ণা ঝপ করে গুমরা হয়ে গেল। ভারী ভারী গলায় মিঠাইকে বলল, এবার খেলা টেলা থামাও, ইউনিফর্ম ছেড়ে হাত পা ধো। মিঠাই আঙুল তুলল। 1 মিনিট, আর একবার দেখে নি। যা খুশি কর, আমি তোমার নুডল বানাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ওই ঠান্ডায় কিন্তু গিলতে হবে। ব্রতিনের কোনো তাপ উত্তাপ নেই। অপর্ণার অসন্তোষ গায়েই মাখেনি যেন। ঝুঁকে কি যেন বলল নাতনির কানে কানে। অমনি মিঠাই ফের উদ্ভাসিত, তুমি আরো একটা কয়েনে খেলা জানো? ইয়েস, তবে আজ নয়, কাল দেখাবো। কেন? একদিনে দুটো নতুন খেলা দেখতে নেই যে, বরং এবার তুমি লক্ষ্মী মেয়ে হয়ে যাও। মন্ত্রের মতো কাজ হলো। গুটগুট করে ঘরে চলে গেছে মিঠাই। পোশাক বদলে হাত পা ধুয়ে টিভি খুলে বসেছে বিছানায়। পোগো চ্যানেল। খবরের কাগজ পেতে খাটেই খাবার দিল অপর্ণা। আর ভাবতে হবে না, পর্দায় চোখ রেখেই বাটি চেটে পুটে সাফ করে ফেলবে মিঠাই। ড্রয়িং স্পেস থেকে খালি কাপ দুটো তুলছিল অপর্ণা, আবার ব্রতিনের মুখোমুখি। এখন আর পাজামা পাঞ্জাবিতে নেই, শার্ট প্যান্ট চড়িয়ে বেরোনোর জন্য তৈরি। চোখে চোখ পড়তে অপর্ণা একটু অপ্রতিভ বোধ করল। গলা নামিয়ে বলল, আজও কোথাও চললেন নাকি? যাই, একটু চরকি মেরে আস। এই চড়া রোদ্দুর, আপনার শরীর ভালো নেই, রোজ এই সময় ঘোরাঘুরি কি ঠিক হচ্ছে? কিছু হবে না, ঘরে থাকলেই বরং শরীর গড়বড় করবে। পিয়ালি জানলে কিন্তু রাগ করবে। বলবেন কেন? ব্রতিন ধূর্ত হাসল। দিস ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। তাহলে অন্তত একটা ছাতা টাতা নিয়ে। লাগবে না। প্রায় ম্যাজিকের মতোই পকেট থেকে একটা সাদা টুপি বার করলো ব্রতিন। এটাই যথেষ্ট। এই গরমে টুপি পরে ঘুরবেন? হুম, স্রেফ দাঁড়িয়ে থাক। ব্রতিন ঠোঁট টিপে হাসল। যাচ্ছি সামনের পার্কে, ছেলেগুলোর আজ ক্রিকেট ম্যাচ আছে, আমি আম্পায়ার। অপর্ণার কথাটা ঠিক বোধগম্য হলো না। বলল, আপনি কি? আম্পায়ার মানে ক্রিকেট মাঠের জাজ। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, তখন দেখি একটা আউট নিয়ে খুব হাঙ্গামা হচ্ছে। দিলাম সবকটাকে কড়া ধমক, বললাম তোমরা ঠিকভাবে খেলো, আমি আম্পায়ারিং করছি। অপর্ণার গলা দিয়ে অস্ফুট ধ্বনি বেরোলো। ওহ! সবচেয়ে আনন্দের কথা কি জানেন? আমার ওপর ওদের খুব আস্থা হয়েছে। কেন বলুন তো? ব্রতিন নিজেই জবাব দিল,
আমি কারোকে লেগ বিফোর দিই না যে। আর এলবিডব্লিউ হতেই তো ওদের যত আপত্তি। ওরা এত প্লিজড, আমাকে আর ছাড়ছেই না। 4টে থেকে ওদের 8 ওভার ম্যাচ। যাই, তুলে দিয়ে আসি। অপর্ণা হতবাক মুখে জিজ্ঞেস করলো, টুপিটা কোচবিহার থেকে এনেছিলেন নাকি? না না, আমার বরাদ্দ সিগারেট দুখানা কিনতে বেরিয়েছিলাম তখনই। টুপি ছাড়া আম্পায়ারকে কি মানায় বলুন? ব্রতিন মুচকি হাসল। এটাও কিন্তু বিটুইন ইউ অ্যান্ড মি, পিয়া টিয়াকে বাতানা নেই। ব্রতিন বেরিয়ে গেল দরজা খুলে। অপর্ণা হতভম্বের মতো দাঁড়িয়ে। সাধারণত 8:30-9টার আগে বাড়ি ঢোকে না বাবিন। অফিসে তার রোজই কাজের চাপ। আজ বোধহয় একটু হালকা ছিল, এসে পড়েছে তাড়াতাড়ি। শ্বশুরমশাইয়ের জন্য এক রাশ মোমো নিয়ে। বাবিনদের অফিস পাড়া এক তিব্বতী দম্পতি খাদ্যটি অনবদ্য বানায়, খেলে বহুদিন মনে থাকে। প্যাকেট খুলে বড় প্লেটে অপর্ণা সাজালো মোমোগুলো। কাচের বাটিতে ঝাল চাটনি ঢেলেছে, স্যুপ বলে চিকেন স্টক ব্রতিনের সামনে রেখে বলল, নিন, শুরু করুন। বৈকালিক ভ্রমণ সেরে খানিক আগে ফিরেছে ব্রতিন। এক প্রস্থ চাও হয়ে গেছে ইতিমধ্যে। একখানা মোমো চাটনিতে ছুঁয়ে পুড়ল মুখে। 2 আঙুলে তারিফের মুদ্রা ফুটিয়ে বলল, আপনিও খান। অপর্ণা তেমন একটা আগ্রহ দেখালো না, মাথা নেড়ে বলল, আমি রাতে খাবো, সন্ধেবেলা কিছু খাওয়ার আমার অভ্যেস নেই। মানুষের তো কত কিছুরই অভ্যেস থাকে না ম্যাডাম। জীবনের একটা না একটা স্টেজে এসে অভ্যেসটা শুরু হয়। নিন নিন, তুলুন। বলেই বাবিনের দিকে নজর। তুমি বা হাত গুটিয়ে বসে কেন হে? চালাও চালাও। মিঠাই, ওরে মিঠা, শিগগির এদিকে আয়। দেরি করলে আমরা কিন্তু সব সাবার করে দেব। ব্রতিনীর হাঁকাহাঁকিতে ফ্ল্যাট পলকে সরগরম। মিঠাই বই খাতা ফেলে দৌড়ে এসেছে। বাবিন হাত বাড়ালো। অপর্ণা তুলছে মোমো। একটুখানি লঙ্কার চাটনি জিভে ছুঁয়েই মিঠাই তিরিং বিরিং লাফাতে আরম্ভ করলো। দেখে ব্রতিন হো হো করে হাসছে। হাসতে হাসতে জুড়ে দিল গল্প। কবেকার এক পিকনিকে মাংস রান্নায় নাকি ঝাল ঢালা হয়েছিল দেদার। ব্রতিনরা তো সেই মাংস ছুঁতে পারেই নি। কুকুররা পর্যন্ত নাকি জিভ ঠেকিয়ে পাগলের মতো ছোটাছুটি করছিল। অঙ্গভঙ্গি করে কুকুরদের হাল বর্ণনা করছে ব্রতিন। মিঠাই হেসে খুন। এক গল্প শেষ করে আর এক গল্প, সেখান থেকে আর এক। লাফিয়ে লাফিয়ে বদলে যাচ্ছে বিষয়। কখন যে কোথায় চলে যায় তার কোনো মাথা মুন্ডু নেই। অপর্ণা যখন দ্বিতীয় দফার চা আনলো, তখন কি এক ইলেকশনের কাহিনী শোনাচ্ছে জামাইকে। একবার এক প্রিসাইডিং অফিসার নাকি ভোটের আগের দিন ব্যালট পেপার আর ভোটের বাক্স নিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। উদ্দেশ্য, রাতে বাড়িতে আরামসে ঘুমিয়ে ভোরবেলা স্নান টান সেরে বুথে আসবে। বাবিন সরকারি নিয়মকানুন খুব একটা জানে না। ভুরু কুচকে বলল, এরকম করা যায় নাকি? নিশ্চয়ই না, ওটা তো গ্রস বেআইনি। ব্রতিন মাথা ঝাঁকালো। অবশ্য লোকটার কুমতলব কোনো ছিল না, ফাঁসতো না হয়তো। কিন্তু রাত্রিতে সেক্টর অফিসার বুথে রাউন্ড দিতে গিয়ে ধরে ফেললো কেসটা। ব্যাস, অমনি রাত্রিরেই ভদ্রলোককে তুলে এনে পোড়া হলো হাজতে। অন্য একজন প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্ট করে কোনো ক্রমে চুকলো নির্বাচন পর্ব। কি কাণ্ড, একদম অ্যারেস্ট। ভোট চুকে যাওয়ার পর অবশ্য ছেড়ে দেওয়া হলো। হাজার হোক সংসারী মানুষ, টানা 24 ঘন্টা হাজতবাস হলে চাকরি নিয়ে সমস্যা হবে। ডিএমই বললেন নিকাল দো। তা হাজত থেকে বেরিয়ে লোকটা প্রথমেই কি করলো জানো? নো অনুশোচনা, নাথিং, উল্টে তর পাচ্ছে। কাল গাঁটের করি খরচা করে 2 লিটার কেরোসিন কিনেছি, এক্ষুনি তার দাম দিই। বোঝো অবস্থা। অ্যারেস্ট, লক আপ, হ্যারাসমেন্ট, সব তখন মাথা থেকে ভোঁ ভোঁ। তার তখন একটাই চিন্তা, 2 লিটার কেরোসিনের দাম। একে তুমি কি বলবে? বাবিন বলল, চিড়িয়া, মাখি চুস। হুম, অত সহজে বোধহয় মানুষকে ডিফাইন করা যায় না সূর্য। আমরাও তো বহু সময় তুচ্ছ তুচ্ছ জিনিসকে বেশি মূল্য দিয়ে ফেলি। ওদিকে অনেক দামি কিছু যে হারালাম, খেয়ালই থাকে না। বাবিন পরিহাসের সুরে বলল, সত্যি এরকমও হয়? হয় তো বটেই।
জানতে পারো না? হালকাভাবেই চলছে তত্ত্ব আলোচনা, তার মধ্যে কেন যে একটা পুরনো দৃশ্য চোখে ভেসে উঠল অপর্ণার। পঙ্কজকে পুড়িয়ে তখন সবে ফিরেছে বাবিন, কাছা গায়ে বসে আছে। হঠাৎই অনুযোগের ভঙ্গিতে বন্ধু নিলয়কে বলে উঠল, ডোমকে এক কথায় 1000 টাকা দিয়ে দিলি, একটু দরাদরি করলি না? চাপ দিলেই বেটা 500-তে রাজি হয়ে যেত। সেই মুহূর্তে বাবার অকাল মৃত্যুকে ছাপিয়ে ওই 500 টাকাই বাবিনের কাছে বড় হয়ে ওঠেনি। অথচ বাবিন তো কম ভালোবাসতো না বাবাকে। মনের কুঠুরিতে কখন যে কি খেলা চলে কে জানে। ব্রতিন আবার একটা নতুন গল্পে গেছে। কোচবিহারের কোন এক রিক্সা চালক একবার গয়নার পুঁটুলি কুড়িয়ে পেয়ে এগোতে পারল না কাহিনী। তার আগেই পিয়ালির প্রবেশ। ধপাস করে সোফায় বসে পড়ে বলল, তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে এলাম বাপি। বৈঠকে পরিবেশ 180 ডিগ্রি ঘুরে গেছে। ব্রতিন চোখ পিটপিট করল, কোন ডাক্তার? তোমার ডাক্তার, চেস্ট স্পেশালিস্ট। পিয়ালের ভ্রুপল্লবে আত্মগরিমার ছটা। হেজিপেজি নয়, সঞ্জয় দাশগুপ্ত। কত সাধ্য সাধনা করে তার ডেট পেয়েছি জানো? আমাদের ক্যাশিয়ারে বড়শালী, ফ্লোরেন্স নার্সিং হোমের মেট্রন। ডাক্তারবাবু ফ্লোরেন্সে বসেন তো, তাই তাকে ধরে 1.5 মাসের আগে তো কোনো চান্সই ছিল না। নেহাত একটা পেশেন্ট কাল টাইমটা ছেড়ে দিয়েছে, ওই স্লটে বাপিকে। বাবিন উৎসাহিত মুখে বলল, কালই পেয়ে গেলে? ভেরি গুড। তুমি কিন্তু কাল 4টেই চলে আসবে, বাপিকে নিয়ে যাবে ফ্লোরেন্সে। আমি? এবার বাবিন হোঁচট খেয়েছে। কাল তো আমি পারবো না। কেন? তুমি তো বলেছিলে যাবে। কিন্তু কাল যে অডিট আসছে, সারাদিন তাদের সঙ্গে থাকতে হবে। যদি অ্যাপয়েন্টমেন্ট করার আগে একবার আমায় বলে নিতে। শুনলে তো কিভাবে ডেট পেয়েছি। পিয়ালি ক্ষণকাল ঘুম, ক্ষণপরে ভার গলায় বলল, বেশ, যা করার আমিই করছি। বাবিনও গুমরা হয়ে গেছে। হাওয়া সহজ করতে ব্রতিন তাড়াতাড়ি বলে উঠল, আহা, বেচারার কাজ পড়েছে। দেখ না, বলে কয়ে সামনের সপ্তাহে যদি সময় পাওয়া যায়। তোর তো চেনা আছে। সম্ভব নয় বাপি, ডক্টর দাশগুপ্তর ডেট হুটহাট বদলানো যায় না। অত জাঁদরেল স্পেশালিস্টে আমার দরকার কি বাবু? কলকাতায় কি একটাই ডাক্তার? তুই অন্য কারোর সঙ্গে যোগাযোগ কর। যাকে তাকে দেখানোর জন্য কি তোমাকে কোচবিহার থেকে ডেকে আনা হলো? তা নয়, তবে আমি তো এখন ভালো আছি। দিব্যি হাঁটছি, চলছি, বেড়াচ্ছি। বেয়ানকে জিজ্ঞেস কর না সারাদিন আমি কেমন থাকি। মুখে সরল হাসি ফুটিয়ে অপর্ণাকে সাক্ষী মারল ব্রতিন। বলুন বলুন, কোনো প্রবলেম হচ্ছে আমার? অপর্ণাকে সত্যি মিথ্যে কিছুই বলতে হলো না। পিয়ালি পাত্তাই দেয়নি বাবাকে। ভুরু জড়ো করে বলল, কায়দা বেরো না বাপি, সব আমার চোখে পড়ে। কালও তুমি হাঁপাচ্ছিলে। সে তো তক্ষুনি তক্ষুনি ফিরলাম বলে। 3 তলায় তোদের ফ্ল্যাট, সিঁড়ি চড়তে গেলে একটু ইয়ে হবে না? ওসব তুমি অন্য লোককে বুঝিও। কাল তুমি সঞ্জয় দাশগুপ্তর কাছে যাচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। রায় ঘোষণা করে উঠে গেল পিয়ালি। যেন কিছুই ঘটেনি এমন একটা মুখ বানিয়ে বাবিন খবরের কাগজের পাতা উল্টোচ্ছে। তবে সে যে আদৌ পড়ছে না হলফ করে বলা যায়। ব্রতিন নাতনির সঙ্গে খুনসুটি জুড়ল, জমছে না সেভাবে। প্লেট বাটি তুলে অপর্ণা পায়ে পায়ে রান্নাঘরে। পিয়ালির এই একরোখা মেজাজটাই তার দুচক্ষের বিষ। অন্যের সুবিধে অসুবিধে বুঝবে না, গুরুজনদের উল্টো ট্যাকে গুজবে। সে যা স্থির করবে সেটাই যেন আইন। কি চমৎকার একটা আসর বসেছিল, পুরো চটকে দিল। ওই মেয়ে যে সহজে আজ বাবিনকে ছাড়বে না, এ তো বোঝাই যাচ্ছে। হলেও তাই। রাত্রে শোয়ার আগে বাথরুম ঘুরে ফিরছিল অপর্ণা। শুনতে পেল বেঁধেছে দুজনে। কেউই বেশি চেল্লায় না, কিন্তু কলহের তীব্রতায় নিচু স্বরও দেওয়াল ফুঁড়ে ঠিকরে আসে। আর অপর্ণা একটু আড়ি পাতলে কানে তো আসবেই। কি সব সংলাপ, ক্যাসেট করে রাখার মতো। পিয়ালি বলল, তোমার ঢং আমি বুঝি না? জানতাম তো লাস্ট মোমেন্টে কাজের ছুতোয় কেটে পড়বে। একদম ফালতু বকবে না। মনে রেখো, এই সর্বাই তোমার বাবাকে এখানে আনার কথা বলেছিল। ওটাই তো তোমার ন্যাকাম। বাপির কাছে ভালো জামাই সাজার টেকনিক। হতো নিজের মা, তখন তো অফিস শিখে তুলে পড়িমড়ি ডাক্তারের কাছে ছুটতে।
স্বাভাবিক। আমি ছাড়া মার আছেটা কি? তুমি তো মা মরে পড়ে থাকলেও ফিরেও তাকাবে না। কি? কি? আমি তোমার মার জন্য কিচ্ছু করি না? বলো কি করো, বলো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? গত মাসে তোমার মার যখন দাঁতে যন্ত্রণা হচ্ছিল কে নিয়ে গেছিল ডেন্টিস্টের কাছে? তুমি। তার জন্য অনেক কথা শুনতে হয়েছে আমাকে। তাই রিভেঞ্জ নিচ্ছ? যা স্মরণ করিয়ে দিলাম। যাদের মনটা ছোট তারাই ওসব কথা পুষে রাখে। থাক, কার মনের কি সাইজ জানতে বাকি নেই। যেমন বোন তার তেমন দাদা। চাটাই পেতে মুরগি ধরার কামাই নেই, কিন্তু বাবার ট্রিটমেন্টের বেলায় তিনি ঢনঢনে। তখন তিনি দরিদ্র স্কুল মাস্টার। কোন ঘোড়ার ডাক্তারকে দেখাচ্ছিল তার ঠিক নেই, ভালো করে কোনো টেস্ট পর্যন্ত হয়নি। আর একবার ফোনে বলতে অমনি শুরু করে বোন ভগ্নিপতি কোটা ঠেলে দিল। হেই, দাদা নামে উল্টোপাল্টা কমেন্ট করবে না। দাদা যথাসাধ্য করে। মার চিকিৎসার এলাহি খরচা কে জুগিয়েছিল? পয়সা দিয়েছি আমি? দাদা ধার দেনা করে। সে তো তোমার বৌদির কল্যাণে অন্তত 20 বার শুনেছি। অবাক হয়ে যাই। নিজের মার জন্য করে ছেলের বউ তার হিসেব রাখে, আর সেই দাদার নামে কিছু বললে অমনি বোনের ছ্যাঁকা লেগে যায়। লাগেই তো, চামড়া তো মোটা নয়। তা অতই যদি সেন্সিটিভ, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করছো না কেন? করো তোমার কাজ। বাবা যখন আমার, দায়টাও আমারই। আমি তো তোমার চাপ দিচ্ছি না। এ তো তোমার রাগের কথা। কার ওপর রাগ দেখাবো? তোমার ওপর আমার সেই জোর আছে নাকি? এই দেখো, কোন কথা কোথায় নিয়ে যায়। একটু ফিল করো পিয়া, প্লিজ। যা, বাবিনী নরম হয়ে গেল। অপর্ণা হতাশ। সত্যি, বাবিনটার ব্যক্তিত্ব বড় কম। প্রতিটা লড়াইয়ের আগে শ্বেত পতাকা তুলে দেয়। একবার যখন গলা মিউ মিউ, এবার উত্তরোত্তর স্ক্রু টাইট দেবে পিয়ালি। একের পর এক অস্ত্র ছুড়ে যাবে। ফোঁপানি, নাকটানা। বাবিন গলে ল্যাতলাতে হলো বলে। অতএব অপর্ণার আর দাঁড়িয়ে থেকে কি লাভ? বিরসপুকে ঘরে ঢুকে দেখল মিঠাই বিচ্ছিরি রকম তেরা বেঁকা হয়ে ঘুমিয়ে। প্রায়ই অপর্ণার কাছে শোয়ে মিঠাই। এক আধ দিন শখ জাগলে নিজেদের ঘরে। বাচ্চাদের ঘ্রাণ শক্তি অতি প্রখর। আজ বোধহয় আগে ভাগে আঁচ করেছিল একটি নাটক অভিনীত হবে ও ঘরে। তাই গুটি গুটি এখানেই। নাতনিকে ঠেলে ঠুলে সোজা করলো অপর্ণা। শয্যা গ্রহণ করতে গিয়ে থমকেছে। জলের জাগ নেওয়া হয়নি। অবতা, আবার ওঠো, আবার চলো রান্নাঘরে। ড্রয়িং হলে এসে ছোট্ট চমক। অন্ধকারে কে বসে? ব্রতিন বাবু না? অপর্ণার শিরাবে চোরা বিদ্যুৎ স্রোত খেলে গেল। ভদ্রলোক মেয়ে জামাইয়ের কোন্দল শুনছিলেন না তো? চুপি চুপি। কিন্তু এত দূর থেকে তো কানে আসার কথা নয়। তবে কি এমনিই বসে আছেন? ঘুম আসছে না? অপর্ণা টিউবটা জ্বালল। জিজ্ঞেস করলো, এ কি, আপনি শুতে যাননি? একটু যেন জবুথবু হয়ে বসেছিল ব্রতিন। চকিত আলোয় পলকে টান টান। স্বভাবসিদ্ধ হাসিটি বিছিয়ে দিয়ে বলল, এই তো, এবার লম্বা হব। অপর্ণার চোখে তবু সংশয়। শরীর খারাপ লাগছে নাকি? কই না তো। বসে বসে ভাবছি ছেলেটাকে আজ আউট দেওয়া উচিত হলো কিনা। কোন ছেলে? ওই তো স্নেহাশিস, তরুণ সঙ্গের ওপেনার। দারুণ খেলছিল ছেলেটা, দুম করে কট বিহাইন্ড হয়ে গেল। ছেলেটা মাঠ ছাড়ার সময় মনে হয়েছিল আউট নয়, বলটা প্যাডে লেগেছে। আচ্ছা, খ্যাপা লোক তো। অপর্ণার হাসি পেয়ে গেল। ঠাট্টার সুরে বলল, তাতে হয়েছেটা কি? ভুল তো মানুষ মাত্রেরই হয়। অত সহজে কথাটা বলে দিলেন। আউট না হয়েও ক্রিজ ছাড়তে বাধ্য হওয়া কত প্যাথেটিক ভেবে দেখেছেন? এতই যদি খারাপ লেগে থাকে সঙ্গে সঙ্গে ডেকে নিলেন না কেন? ওইটাই তো সমস্যা। জাজমেন্টের চার্চে থাকলে হুটহাট সিদ্ধান্ত বদল করা যায় কি? নিজের ভুলগুলোকেই আমরা তখন আঁকড়ে ধরে বসে থাকি, আর পরেই মনোকষ্ট। কিন্তু সে বেচারাকে তো মাঠ ছাড়তেই হলো, উইদাউট এনি ফল্ট অফ হিজ ওন। ব্রতিনের প্রলাপ শুনতে শুনতে অপর্ণার চোখ হঠাৎ সেন্টার টেবিলে। দৃষ্টি শুরু করে বলল, ওটা কি? ইনহেলার না? শ্বাসকষ্ট হচ্ছিল বুঝি? আরে না, ওটা জাস্ট রাখা থাকে, পারতপক্ষে নিই না। ইনহেলার খানা খপ করে তুলে পাঞ্জাবির পকেটে পুরে ফেলল ব্রতিন। উঠে দাঁড়িয়েছে। আবার সেই একগাল হাসি ছড়িয়ে বলল, এসবে কি হবে?
শ্বাসকষ্টের ওষুধ তো নিজেকেই বানিয়ে নিতে হয়, ঠিক কিনা? ব্রতিন ছোট ঘরে চলে গেছে। জাগ নিয়ে আসার সময় অপর্ণা দেখল আলো নিভে গেছে ঘরের। টিউবলাইটটা অফ করে ছায়া ছায়া অন্ধকারে অপর্ণা দাঁড়িয়ে রইল একটুক্ষণ। ব্রতিনবাবুর কথায় কি কোনো হেঁয়ালি ছিল? ধুস, থাকলে আছে। অপর্ণা ভেবে করবেটা কি? শ্রীপর্ণাকে ফোন করলে সঙ্গে সঙ্গে তাকে পাওয়া বেজায় মুশকিল। অনুতোষ যেন দূরভাষের সামনে আজকাল ওত পেতে থাকে। একবার রিং হলেই খপ করে তুলবে রিসিভার। উপরান্তে শ্যালিকাকে পেলে তো কথাই নেই, চলতে থাকবে তার ভেজরং ভেজরং। অবিরাম হবি বদলে অনুতোষের প্রিয় নেশা, এবং সেই সংক্রান্ত লম্বা বক্তৃতা গিলতেই হবে অপর্ণাকে। ইদানিং অনুতোষকে সাহিত্যে পেয়েছে। আজ সে মেতেছে মিলান কুন্দেরার উপন্যাস নিয়ে। প্রাহা থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া এক তরুণী বিদায়কালে এক যুবককে দেখেছিল। প্যারিসে দীর্ঘকাল বসবাসের সময়ও সে যুবকটিকে ভুলতে পারেনি। কয়েক বছর পর তরুণী আবার চলেছে প্রাহায় বরের সঙ্গে। মনে ক্ষীণ আশা যুবকটির সঙ্গে হয়তো আবার দেখা হবে, হচ্ছে। কিন্তু কি আশ্চর্য, বাড়িঘর সব একই রকম আছে, কিন্তু চেনা প্রাহা এখন কেমন অচেনা লাগে। প্রিয় যুবকটিও সেরকমই এক অচিন মানুষ যেন। মেয়েটি অনুভব করতে পারছে জায়গাই হোক কি মানুষ, সবই সময়ের উপর নির্ভরশীল। একটা সময় হারিয়ে গেলে আর সেই সময়ে ফেরা যায় না। যেখানে সে ফেরে সেটা অন্য কোনো জায়গা, যার কাছে ফেরে সে অন্য কেউ। অপর্ণার পাগল পাগল লাগছিল। কাতর কণ্ঠে বলল, জামাইবাবু, বাকিটা নয় পরে শুনবো, এখন একবার দিদিকে দিন। আমি কি তোমায় বোর করছি? চমৎকার লাগছে, কিন্তু দিদির সঙ্গে একটা দরকারি কথা আছে কিনা। এই তো তোমাদের দোষ, কাজের কথা ছাড়া কিছু বোঝো না। অপ্রসন্ন স্বরে শ্রীপর্ণাকে ডেকে দিল অনুতোষ। ফোন ধরেই শ্রীপর্ণার কি হাসি। ভাতিগ্রস্তের পাল্লায় পড়েছিলি তো, বোঝ তবে আমি সারাদিন কেমন জ্বলি। সে তো আমিও জ্বলছি, যিনি এসেছেন তিনিও কি কম যান? বলতে গিয়েও কথাটা গপ করে গিলে নিল অপর্ণা। ভালো শোনাবে কি? কেজো গলায় বলল, তোকে একটা খারাপ খবর দিই। কিরে? আমাদের পাড়ার ইকোনমিক্সের মাস্টার এখন নতুন স্টুডেন্ট নিতে চাইছে না। তুই কথা বলেছিলি? বউটাকে জিজ্ঞেস করেছিলাম, বলল ফার্স্ট ইয়ারের ব্যাচ নাকি অনেকটা এগিয়ে গেছে, এখন একজনকে আলাদা করে পড়ানোর খুব অসুবিধা, পার্ট টুতে গোড়া থেকে নিয়ে নেবে। আমার যে কি খারাপ লাগছে। দুধ, তুই ও নিয়ে ভাবিস না, সোনাই আর একজনের সন্ধান পেয়েছি। শ্রীপর্ণা ফুৎকারে উড়িয়ে দিল সমস্যাটা। গলায় কৌতুক এনে বলল, তোর বেআইয়ের খবর কি বল? তিনি তো ডাক্তার দেখাতে গেলেন। পিয়ালি আজ অফিস যায়নি, বাড়িতেই ছিল। 3টের সময় বাবাকে নিয়ে বেরোল। একটু ঘোঁট করার লোভ সামলাতে পারল না অপর্ণা। গলায় খানিক বিরাগ হেনে বলল, এই ডাক্তার নিয়েই তো কাল বাবিনের সঙ্গে বউয়ের কি ফাটাফাটি। কেন কেন? কি অন্যায় আবদার বলতো, জিজ্ঞেস না করে তুমি ডেট নেবে, আর বাবিনকে অমনি কাজকর্ম ফেলে ছুটতে হবে। যাই বল, বাবিনও একটু পাঁকালটাই পাচ্ছে, পিছলে পিছলে যায়। কথার সুরটা অপর্ণার পছন্দ হলো না। কোমরে ব্যথার জন্য দিদি কোন এক অর্থোপেডিকের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল, বাবিন সময় করে উঠতে পারেনি। সেটাই বোধহয় পরোক্ষে শুনিয়ে দিল দিদি। অপর্ণা অবশ্য আর এই প্রসঙ্গে ঢুকল না। আরো 2-4টে কথা বলে ছাড়ল ফোন। মিঠাইয়ে রাতের খানা গরম করতে এসেছে রান্নাঘরে। মাইক্রোওভেনে ঢুকিয়ে দিল মুরগির স্টু। ধীর লয়ে ঘুরছে পাত্রটা। ঘুরন্ত বাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে এই সদ্য শোনা অনুতোষের গল্পটা মনে পড়ছিল অপর্ণার। বর্তমান যখন অতীত হয়ে যায়, তখন সেই অতীতকে বর্তমানে চোখ দিয়ে দেখলে সত্যিই তো তার রূপ, রস, গন্ধ, বর্ণ বদলে যায় আমূল। পঙ্কজ কি তার চোখে এখন সেই পঙ্কজ আছে? এক সময় তো কর্তব্যপরায়ণ, দায়িত্ববান, আকণ্ঠ সংসারে ডুবে থাকা মানুষটাকে ভারী জ্যান্ত লাগতো। এখন সেই পঙ্কজই যেন অতি ধূসর,
এমন এক মানুষ যার কোনো বিশেষ রং নেই, গন্ধ নেই, আদৌ কোনো স্বাদ ছিল কিনা তাও যেন মনে পড়ে না। এমন এক বৈচিত্র্যবিহীন রসকসীন মানুষকে যে অপর্ণা একদিন ভালোবাসতো, সেই ভাবনাকে কেমন অলীক মনে হয় যেন। অথচ ওই ভালোবাসাটাও তো সত্য ছিল, নয় কি? সময়ের পলি পড়ে সত্যিটাও কি বদলে যায়? নইলে পঙ্কজের যে কোনো বদদোষ ছিল না, বরং বউ ছেলে অন্তঃপ্রাণ ছিল, মেপে জুপে সংসারটাকে নিখুঁত তেল খাওয়া মেশিনের মতো চালাতো। এই গুণগুলোকে সে হঠাৎ হঠাৎ বিস্মৃত হয় কি করে? মাইক্রোওভেন পিপ পিপ ডাকছে। বাটি বার করে থালায় দুখানা রুটি নিয়ে ডাইনিং টেবিলে এলো অপর্ণা। ছেলের ঘরে গিয়ে দেখলো কম্পিউটারে গেমস খেলছে মিঠাই। কাল পরশু স্কুল ছুটি, সোমবার ড্রয়িং হলে মিঠাইয়ের পরীক্ষা খতম, আর সেই আনন্দে খেলায় মেতেছে মেয়ে। অপর্ণা ডাকলো, মিঠাই, এবার চলে এসো। মিঠাই আঙুল তুলল। 1 মিনিট। হুম, 1 মিনিটও নয়। মা এসে যদি দেখে তুমি এখনো খাওনি। যাচ্ছি তো। অনিচ্ছা সত্ত্বেও গা মোচড়াতে মোচড়াতে উঠেছে মিঠাই। চোখ ঘষতে ঘষতে খাওয়ার টেবিলে এলো। আহার শুরু হতে না হতেই প্রশ্ন, দাদাই এখনো আসছে না কেন ঠাম্মা? এবার চলে আসবেন। ডাক্তারের কাছে এতক্ষণ কেন লাগছে? আমি কি করে বলবো? দাদাইয়ের কি অসুখ করেছে ঠাম্মা? ওই হাঁপানি মতো। এমা, হাঁপানোটা অসুখ নাকি? আমি তো হাঁপাই, খেললে হাঁপাই, দৌড়লে হাঁপাই। সেটা আর এটা এক নয় সোনা। দাদাইয়ের দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ও। মিঠাইয়ের ঠোঁট সামান্য ফুলেছে। দাদাই কেন কষ্ট পাবে? দাদাই কত ভালো। কেন? আমি ভালো নই? তুমিও ভালো, দাদাই আরো ভালো। সরাসরি জবাবটা কোথায় যেন ফুটল অপর্ণার, সূক্ষ্ম কাঁটার মতো। এত নাতনি অন্তঃপ্রাণ সে, নাতনিকে বেশি আদর দেয় বলে পিয়ালির কাছে মাঝে মাঝেই মুখ ঝামটা শুনতে হয়। সেই নাতনিই কিনা অবলীলায়। ব্রতিনবাবু লোকটা তো ভারী পাজি। মাত্র কদিনেই দখল করে নিলেন নাতনিকে। এ কি ম্যাজিকের গুণ, নাকি দাদাইয়ের মুখে মজার মজার গল্প শুনে মোহিত হয়েছে মিঠাই? অথবা রোজ মুঠো মুঠো চকলেট লজেন্স পেয়ে? কটা দিনের জন্য এসেছেন তো, ভুলেও নাতনিকে বকেন না, সেটাও একটা কারণ হতে পারে। যাই হোক, মিঠাইটাও বেশ বেইমান আছে কিন্তু। ঈষৎ আহত মুখে অপর্ণা বলল, তাড়াতাড়ি মুখ চালাও, খাবার সামনে নিয়ে বসে থেকো না। আমি যে তাড়াতাড়ি খেতে পারি না, গলায় আটকে যায়। পাল্টা একটা হালকা ধমক দিতে যাচ্ছিল অপর্ণা, ঘন্টি বেজে উঠেছে। সঙ্গে সঙ্গে খাওয়া ফেলে মিঠাই দে ছুট। ওই দৌড়টুকু যেন বিদ্ধ করলো অপর্ণাকে। মিঠাই কি ঠাম্মার জন্য এত অধীর হয় কখনো? অপর্ণার ছোট্ট একটা শ্বাস পড়ল। একেবারেই ছেলে মানুষের চিন্তা, তবু পলকের জন্য মনে হলো এই সংসারে সে নেহাতি বাড়তি হয়ে গেছে, এমনকি নাতনির কাছেও। একে একে ঢুকছে ব্রতিনরা। প্রথম দিনের মতোই আগে পিয়ালি, তার পেছনে ব্রতিন, এবং কি আশ্চর্য, বাবিনও রয়েছে সব শেষে। অপর্ণার মুখ দিয়ে বেরিয়ে গেল, ও মা, তুইও গিয়েছিলি নাকি? বাবিন ভ্যাবলা হেসে বলল, হ্যাঁ, অডিট পার্টিকে ম্যানেজ করে। ভালোই করেছিস। অপর্ণা হাসি ফোটালো মুখে। তা কি বলল ডাক্তার? বাবিন নয়, এবার পিয়ালির জবাব। ওটা বাপিকেই জিজ্ঞেস করুন না। ব্রতিন হাঁপাচ্ছে অল্প অল্প। মিঠাই তার কোমর বের দিয়ে আছে। নাতনির চুলে আলগা হাত বোলাতে বোলাতে সোফায় বসল ব্রতিন। হেসে বলল, আমার মতো রোগী পেয়ে ডাক্তার তো হেভি গ্ল্যাড। বলল, আপনার হৃদয়টা প্রসারিত করতে পারেননি বটে, তবে ফুসফুস দুখানা সেই অভাব পুষিয়ে দিয়েছে। ইয়ার কি মেরো না বাপি, আমার একটুও ভাল লাগছে না। যা বাবা, ভুল কি বললাম? এনফাইসিমা অফ লাংস মানেটা কি? ফুসফুস বেড়ে যাওয়া নয়। ব্যাপারটা তুমি কিন্তু লাইটলি নিচ্ছ। বোঝার চেষ্টা করো। লাংসের ইলাস্টিসিটি কমে যাওয়া মানে লাংস ঠিক মতো ফাংশন করছে না। এটা কত মারাত্মক হতে পারে জানো? তুই আর নতুন করে কি ভয় দেখাবি পিয়া? তোদের ডাক্তার তো যথেষ্ট থ্রেট করেছে, রীতিমতো ছবি এঁকে বুঝিয়ে দিল। হাঁসফাঁস করতে করতেই একদিন। বাপি প্লিজ, বলেই পিয়ার তড়িৎ চোখ ডাইনিং টেবিলে।
সঙ্গে সঙ্গে মিঠাইকে মৃদু বকুনি। এ কি, খাওয়া শেষ করনি? মিঠাই সিটিয়ে গেল। যাচ্ছি। এক্ষুনি যাও। এটা হাতে উঠেছ, ছি। হাত ধমকাচ্ছিস কেন? যাচ্ছে যাচ্ছে। এই ব্যাড ম্যানার্স গুলো আমি একদম পছন্দ করি না। বলতে বলতে এমনভাবে অপর্ণাকে দেখল পিয়ালি যেন এর জন্য অপর্ণাও খানিক দায়ী। অন্তত অপর্ণার তো সেরকমই লাগলো। চটপট বলে উঠেছে, সত্যি তো খুব খারাপ অভ্যেস। যাও মিঠাই। গাল ফুলিয়ে মিঠাই আবার টেবিলে। পিয়ালি এবার পূর্ণোদ্যমে প্রতিনকে পাকড়েছে। তাহলে বাপি, নিজের কানে শুনলে তো ডাক্তারবাবু কি কি রেস্ট্রিকশন করেছে। 1 নম্বর, একদম ঠান্ডা লাগানো চলবে না, বেশি গরমে ঘোরাঘুরিও না, মনে থাকবে। তুমি কিন্তু এখানে এসে খুব রোদে ঘুরছো। ধুস, কোথায় বেরোই? অপর্ণাকে চোরা চোখে দেখে ব্রতিন মুচকি হাসল। এখানে তো সারাক্ষণ ঘরেই থাকি। আচ্ছা, মিথ্যেবাদী তো। অপর্ণা দেবে নাকি ফাঁস করে? পিয়ালি তর্জনী তুলেছে। কোচবিহারে গিয়েও নো অনিয়ম, দুপুরবেলা ক্লাবে যাওয়া বন্ধ, আর দুধ বা দুধ জাতীয় খাবার বাদ। ইস, ভাবছিলাম বেয়ানকে একদিন পায়েস বানাতে বলবো। 1 আধ দিন পায়েস চলতে পারে, তবে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের দিকে তাকাবেও না। ব্রতিন হাত তুলল। জো হুকুম। সকাল বিকেল মনে করে পাফগুলো নেবে, ইনহেলার শুধু পকেটে রাখার জন্য নয়। বেশ। অ্যান্ড ফাইনালি, নো সিগারেট। খাই কটা? দিনে 2টো, মেরে কেটে 3টে। একটাও খাবে না। প্রতিটি টানি ফুসফুসের জন্য বিষ। পুরোপুরি ছেড়েই দিন না। অপর্ণা বলে ফেলল, মেয়ে তো আপনার শরীরের কথা ভেবেই বলছে। মুখটা কেমন করুণ হয়ে গেল প্রতিনের। তারপর হঠাৎই একটা হাসি ফুটেছে। অপর্ণাকে বলল, জানেন তো ম্যাডাম, জুলিয়াস সিজারকে যখন হত্যা করা হয় অনেকেই তাকে ছুরি মেরেছিল। ক্যাসিয়াস, কাসকা, সিনা। কিন্তু তাদের চেয়েও ব্রুটাসের ছুরি সিজারকে বিঁধেছিল বেশি। কেন জানেন তো? একমাত্র ব্রুটাসের ওপরই সিজারের পরিপূর্ণ আস্থা ছিল যে। ব্রতিনের বাচনভঙ্গিতে অপর্ণা তো বটেই, পিয়ালিও হাসছে। মাথা দুলিয়ে দুলিয়ে বলল, ডায়লগ মেরে মাকে পটানোর চেষ্টা করো না বাপি। মা তোমাকে কড়া ওয়াচে রাখবেন। আর মার যা নাক, বাথরুমে ঢুকে ফুক ফুক টানলেও তোমার রেহাই নেই, বুঝেছ? বাবিন ঘরে গিয়েছিল। বেরিয়ে এসে ব্যস্ত সমস্ত ভাবে বলল, এ কি, তোমরা এখনো আড্ডা দিচ্ছ? বাবাকে ছাড়ো, ওকে তো এক্ষুনি খেতে বসতে হবে। পিয়ালিও সচকিত হয়েছে। হ্যাঁ তো, কাল 8টায় ব্লাড নিতে আসবে। অন্তত 10-11 ঘন্টা ফাস্টিং না হলে। অপর্ণা বলল, চলুন, আপনাকে তাহলে দিয়ে দিই। ব্রতিন বলল, তাড়াহুড়ো করতে হবে না, আগে ধরাচোরাটা বদলে আসি। কোনো প্রয়োজন নেই। পিয়ালি ঠেলল বাবাকে। শুধু মুখ হাতটুকু ধুয়ে নাও, তাহলেই হবে। তোরা? আমরা আমাদের টাইমে খাবো বাপি। অগত্যা প্রতিনকে গাত্রোত্থান করতেই হয়। দাদাকে টেবিলে পেয়ে মিঠাই ভারী পুলকিত। তার খাওয়ার উৎসাহ যেন বেড়ে গেল ঝপ করে। নিচু গলায় ব্রতিন তাকে কি যেন শোনাচ্ছে। অমনি নাতনির চোখ গোল গোল। অপর্ণা আহারের থালা সাজিয়ে দিল। আরে আরে দেখছে ছেলে ছেলের বউকে। ভারী নিবিষ্ট ভঙ্গিতে বাক্যালাপ চালাচ্ছে দুটিতে। হাসতে হাসতে বাবিনের হাঁটুতে আলগা চাপড় মারল পিয়ালি। বাবিন টুক করে চোখ টিপল। কর্তাগিন্নির খোশ মেজাজ দেখে কে বলবে কাল রাত্রিরে বিশ্রী ভাষায় আক্রমণ করছিল পরস্পরকে। পিয়ালির আহ্লাদের কারণ নয়, বোঝা যায়। কালকের লড়াই শেষ পর্যন্ত জিতেছে সে। কিন্তু বাবিন কেন এত ডগমগ? শ্বশুর মশাইয়ের কাছে প্রমাণ করতে পারল বলে সে কত দায়িত্ববান, নাকি পিয়ালির মুখে আপাতত সেলাই পড়েছে তাই? বাবাকে ডাক্তার দেখানো নিয়ে পিয়ালির বাক্যবান তো আর হজম করতে হবে না। হাসতে হাসতে ঘরে যাচ্ছে বাবিন পিয়ালি। ঘাড় ঘুরিয়ে মেয়ে জামাইকে ঝলক দেখে নিয়ে হঠাৎই ব্রতিন বলল, কি বুঝছেন ম্যাডাম? অপর্ণা চমকে তাকিয়েছে। কি ব্যাপারে? এতক্ষণ যা অবলোকন করছিলেন। ব্রতিন গলা খাদে নামালো। দেখলেন তো চাপের কি মহিমা। মহা ধুরন্ধর লোক তো। সংসারের সবকিছুই লক্ষ্য করেন। একে তো আলা ভোলা ভাবা ঠিক নয়। ব্রতিন ফের অনুচ্চ স্বরে বলল, আমার জামাইটা কিন্তু খুব ভালো মানুষ।
অনেকটা আপনার টাইপ। বুঝলেন কি করে? আমার মতো, না তার বাবার মতো? ব্রতিন জবাব দিল না, মাথা নামিয়ে রুটি ছেঁকছে, ঠোঁটে সেই বিচিত্র হাসি। আজকের মতো শেষ করছি অবেলার প্রথম পর্বটি। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্লেলিস্টে অনেক গল্প উপন্যাস রয়েছে, আপনারা প্লিজ প্লেলিস্ট থেকে দেখে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন বাদে আজ নতুন করে শুরু করছি। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।